সেদিনটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আমার কাছে সবটাই যেন স্বপ্নের মতো। বিশ্বাস করতে পারছিলাম না। আমার অহর্নিশ, শুধু আমার। আমি এত বোকা কেন? বুঝতেই পারিনি। অবশ্য ভালো হয়েছে। এমন অনুভূতির সঙ্গে নতুনভাবে পরিচিত হলাম। পরের দিন অন্যরকম ছিল। অহর্নিশ বাইরে গেছে। আমার বেরোতে ভীষণ লজ্জা লাগছে। এভাবে কারোর বিয়ে হয়? সবাই কি ভাবছে? সাধারণ জামা পরে বেরোলাম। সকলে আমাকে দেখে মুচকি হাসল। অহর্নিশকে তার চাচাতো ভাই ধাক্কা মারল, ঠোঁট চেপে হাসল। আমি আরও লজ্জা পেয়ে গেলাম। এদিকে বাবা এলেন। বসলেন। তারপর সকল চাচারাও এলেন। বিয়ে তো হল। এখন সামনে কি করতে হবে সেসব ঠিক করতে হবে। অহর্নিশের বাবা বললেন, জি ভাই, তাহলে আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখটা ঠিক করি। ওনারা ভাবছেন। তৎক্ষণাৎ দাদি বললেন, সামনের মাসতে তুলি নেই। দেরি করি লাভ আছে? ছোট চাচা বললেন, আরে হাম্মা, সামনে নির্বাচন না? অহর্নিশের বাবা বললেন, এছাড়া মিষ্টির পড়ালেখাও তো বাকি। তারপর অহর্নিশের দিকে তাকিয়ে বললেন, তোর মতামত কি? এতদূর থেকে ওকে যেতে হবে ইউনিভার্সিটি। অহর্নিশ আমার দিকে তাকাল। ভেবে ঠোঁট কামড়ে ধরল। বলল, ও ওর পড়ালেখাটা কমপ্লিট করুক না হয়। দাদি সন্তুষ্ট হলেন না। বললেন, এগলা কি কথা? বিয়া হয় এতদিন দূরত থাকবে? এত থাকি তোমরা সবাই পড়নেন না? যে যাই বলুক, দাদির কথা সকলে মান্য করেন। অহর্নিশের বাবা বললেন, তাহলে দেরি না করি, নির্বাচনের পরপরই না হয় তুলে নেব। সবাই সম্মতি জানালেন। গুনে গুনে 2.5 মাস পরে আমাদের বিয়ে। কি অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে এসেছিলাম বীরহে, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলার শোকে, আজকে তারই বউ হয়ে বাড়িতে যাব। বিকেলবেলা। বিকেলের রোদটা তখন মোলায়েম হয়ে এসেছে। ধীরে ধীরে মিলিয়ে হচ্ছে আকাশে ছড়িয়ে পড়ল নরম সোনালি আভা। রোদের বিদায়ের সাথে আমরাও বিদায় প্রস্তুতি নিলাম। বের হলাম যাওয়ার উদ্দেশ্যে। সামনে গাড়ি। বাবা আম্মুরা এখনো গল্প করছে। আমি অহর্নিশকে খুঁজছি। অহর্নিশকে খুঁজতে খুঁজতে বাড়ির ভেতরে এলাম আবারও। পেলাম না। তারপর আবারও বেরিয়ে এসে বাড়ির আশপাশটা দেখতেই পেলাম অহর্নিশকে। এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি তার নিকটস্থ হলাম। ওর হাতে সিগারেট। তৎক্ষণাৎ এমন কথা শুনলাম যা শুনে আমার পায়ের তোলার মাটি যেন সরে গেল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। শরীরটা কাঁপতে লাগল। নিঃশ্বাসটাও যেন আটকে গেল। মিষ্টি মিষ্টি অস্থির গলায় ডাকল। মিষ্টির কোনো হেলদোল নেই। অহর্নিশ গায়ে ঝাঁকাল, মিষ্টি, এই মিষ্টি। তবুও কোনো সাড়া পাওয়া গেল না মিষ্টির। অহর্নিশ বিচলিত গলায় বলল, রাইমা, ওর কি হল? ওয়েট, আমি দেখছি। রাইমা শান্তভাবে মিষ্টির সম্মুখে বসল। মিষ্টির নিভু নিভু দৃষ্টি। যেন গভীর ঘুমে সে, অথচ আধো আধো চোখ খোলা। রাইমা অহর্নিশকে বলল, আপাতত ওকে শুয়ে দাও। অহর্নিশ সন্তর্পণে ওকে শুয়ে দেয়া। কপালে আলতো করে চুমু দিল। উঠে আসো। তারপর রাইমাকে নিয়ে বেরিয়ে গেল। তটস্থ হয়ে বলল, মিষ্টির কি হয়েছে? কি বলছে ও এসব? রাইমা বিস্ময়ভরা কণ্ঠে বলল, তোমাদের বিয়ে আসলেই এভাবে হয়েছিল? অহর্নিশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। উহু, একদমই না। তাহলে মিষ্টির বলা সবটাই মিথ্যে? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলে বলে, মিথ্যেও নয় আবার সত্যিও নয়। তবে অধিকাংশ মিথ্যে। রাইমার ভ্রু কুঁচকে গেল। অহর্নিশ থেমে গলা ভিজিয়ে নিল। পানি খেল। রাইমাকে নিয়ে বসল, চা দিল। তারপর বলতে শুরু করল, ছোটবেলার প্রায় সব কাহিনী সত্য। বাট বই নিতে গিয়ে আমার কোলে পড়াটা মিথ্যে ছিল, এরপর টিভি দেখতে গিয়ে ওসব কথা, আর 8 বছর পর যেসব কাহিনী বলল, আমি ওকে হুটহাট করে বিয়ে করেছি। এসব মিথ্যে। আমাদের বিয়ে 10 বছর পরে স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি বুঝতে পারছি না মিষ্টি এসব কেন বলছে। রাইমা চায়ে চুমুক দিয়ে বলল, তুমি কি ছোট থেকেই ওকে পছন্দ করতে? অহর্নিশ সরাসরি জবাব দিল, না, ও বাচ্চা মেয়ে ছিল। এজন্য মজা করেছিলাম। তারপর বড় হয়ে ওকে দেখে ভালো লেগেছিল। রাইমা বলে, তুমি মজা করলেও মিষ্টি সেই সময়টা বোধহয় সিরিয়াসভাবে নিয়েছিল।
টিনেজার ছিল, আবেগে পড়ে গেছিল মনে হয়। আর এভাবেই ও নিজের মধ্যে তোমাকে নিয়ে অনেক কল্পনা, স্বপ্ন তৈরি করেছে। সবই ওর বানানো। অহর্নিশ কাতর গলায় বলল, আমি আমার আগের মিষ্টিকে কিভাবে ফেরত পাব, রাইমা? আমার মিষ্টি অ্যাবনর্মাল হয়ে গেল কেন? রাইমা বলে, তুমি শান্ত হও। তোমাকে শক্ত থাকতে হবে। না হলে মিষ্টিকে হ্যান্ডেল করবে কে? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেল। রাইমা জিজ্ঞেস করল, তবে তোমাদের দেখা হয়েছিল ঠিক 10 বছর পরে, তাই তো? অহর্নিশ তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ। পরক্ষণে কিছু মনে পড়তে চটজলদি শুধাল, না, সরি। আমার একটু ভুল হয়েছিল। মিষ্টির বাবার মৃত্যুর সময় আমাদের দেখা হয়েছিল। তবে ওর অবস্থা নাজুক ছিল তখন। রাইমা চমকে উঠে, কি? মিষ্টির বাবা মারা গেছেন? কিভাবে? হার্ট ফেইল হয়েছিল। অবশ্য তার আগে বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল। রাইমা নিঃশ্বাস নেয়, কবে মারা গেছেন? মিষ্টি তখন এইচএসসি ক্যান্ডিডেট ছিল। মনে করতে লাগল, ভাবল একটু। তারপর বলল, 6 বছর ধরো। 6 বছর পরে দেখা হয়েছিল ওর বাবার মৃত্যুর দিনে। ও সেন্সে থেকেও সেন্সলেস অবস্থায় ছিল। রাইমা ঠোঁট কামড়ে ধরল। নিষ্প্রভ কণ্ঠে বলল, মিষ্টি কি খুব নরম প্রকৃতির মানুষ? অহর্নিশ জবাব দেয়, হ্যাঁ, ও প্রচুর ইমোশনাল। এ কারণেই। আচ্ছা শোনো, আমাকে তোমাদের বিয়ের ঘটনা বলো। এছাড়া ওই ছোটবেলার পর থেকে যা যা হয়েছিল তোমাদের মধ্যে সব বলো। অহর্নিশ বলল, বিয়ের ঘটনা জানতে চাইছ নাকি ছোটবেলার পরের কাহিনী? রাইমা তীক্ষ্ণ গলায় বলল, ওর বাবার মৃত্যুর সময় তোমরা কথা বলনি, না? সেরকম পরিস্থিতি ছিল তখন? রাইমা ঠোঁট ভিজিয়ে বলল, এর পরের থেকে বলো। তারপর আবারও কিভাবে দেখা হলো, কিভাবে সেটা তোমাদের বিয়ে পর্যন্ত গেল? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল। তখন বর্ষাকাল। আকাশ যেন তার সব জমানো কান্না ঢেলে দিচ্ছে মাটির বুকে। চারিদিকে বৃষ্টির পানিতে থইথই অবস্থা, পথঘাট ডুবে গেছে নরম কাদা। দিনরাত শুধু টুপটাপ বৃষ্টির শব্দ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মিষ্টি। বৃষ্টির মধ্যে ছাতা আনতে ভুলে গেছে। এটা অবশ্য মায়েরই দোষ, তিনি কেন দেননি? মাকে বকল মিষ্টি। আশেপাশে ছেলেরা যেন গিলে খাচ্ছে ওকে। ভাগ্যিস হিজাব পরেও সাইডে এক্সট্রা ওড়না নিয়েছিল। সেটা দিয়ে ঢেকে নীল নিজেকে। রিকশার জন্য দাঁড়িয়ে। একটা ফাঁকা রিকশা ডাকল। মামা, পায়রায় যাবেন? উঠেন। মিষ্টি উঠল না। দরদাম ঠিক না করলে এসব রিকশাওয়ালা প্রচুর ভোগান্তির মধ্যে ফেলে। তাই প্রশ্ন করল, ভাড়া কত নেবেন? লোকটা শক্ত গলায় বলল, 80 টাকা। মিষ্টি তাজ্জব বনে গেল। রুট গলায় বলল, 40 টাকার ভাড়া 80 টাকা হল? লোকটা একরোখা রইল। তেডাভাবে জবাব দিল, বৃষ্টির মধ্যে ভাড়া ওইঙ্কা আপা। আশেপাশে রিকশা পাবার নান। মিষ্টির চোয়াল শক্ত হল। সাবলীলভাবে বলল, আপনি যান, লাগবে না। লোকটা বলল, উঠেন, 60 টাকা দেন আলা। মাত্র 20 টাকা বেশি কি, গরিব মানুষ হামরা। মিষ্টি ভ্রু কুঁচকে উঠল। হাসিও পেল, গরিব মানুষ। দৃঢ় গলায় বলে, গরিব মানুষ অথচ সুযোগ পেলে আপনারাও অসৎ পথ অবলম্বন করতে ছাড়েন না। আপনাদের লজ্জা করে না, গরিব বলে সিম্প্যাথি চান, মানুষের হক মারছেন? দিন শেষে আপনারাও সুযোগ সন্ধানী। লোকটার গায়ে লাগল। কর্কশ গলায় হুঙ্কার দিলেন, যাবার নান, না যান। বালের প্যাচাল ছাড়ছেন কেন? ন্যাংধকরি চেংড়ি 20 টাকা দিবার পায় না, ক্যাচ ক্যাচ ছাড়ে। বলে লোকটা চলে গেল। বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে মিষ্টিকে। শীতল ঠান্ডা পানি। অথচ ওর মাথা গরম হয়ে আছে। লোকটা ওকে গালি দিল। চড মারত মিষ্টি, কিন্তু প্রত্যুত্তর করার আগেই চলে গেল। সেদিকে গাজয়ে চিটচিবিয়ে চিৎকার করে বলল, শালা, আবাল। বৃষ্টির কারণে মিষ্টির চিৎকার বেশি দূরে গেল না। তবে খুব কাছাকাছি থাকা মানুষরা ওকে দেখছে। শেষমেশ মিষ্টি অটো ধরল। দুনিয়ার মানুষ অদ্ভুত, রমজান মাস এলে এসব গরিব মানুষগুলোই আবার ব্যবসায়ীদের গালিগালাজ করে। কিন্তু নিজেদের বেলায় দেখা না। মিষ্টি অটোতে করে পায়রায় এল। অটোওয়ালাকে শুধাল, বাজারের দিকে যাবেন না? যাব। ওখানেই নাম তবে। আপনি তো পায়রার কথা কইছেন।
মিষ্টি বুঝল এসব তারা লোকজন। নেমে পড়ল। বৃষ্টি কমেছে। বাজারে যেতে হবে। ভাড়া মিটিয়ে হন্তদন্ত পায়ে হেঁটে যাচ্ছে। পৌরবাজারের কাছে আসতেই দেখল লোকজনের জট। ব্যবসায়ীগুলোর মুখ অন্ধকার। কথা বলাবলি করছে সকলে। মিষ্টি সাবধানে রাস্তা পার হল। একজন মহিলাকে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে? মহিলাটা বললেন, চাঁদা তুলবার আসছিল। কায় বা দেয় নাই, তাক ডাঙ্গাইল মারছে মেলা। মিষ্টি উকি মেরে দেখার চেষ্টা করল। কয়েক বছর আগে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। চোখের সামনেই কি নৃশংসতার সম্মুখীন হয়েছিল। মিষ্টির ভাবনাতে আবারও বৃষ্টি পড়তে শুরু করল। মিষ্টির জামাকাপড় অল্প শুকাতে শুরু করেছে। তাই বৃষ্টি থেকে রক্ষা পেতে জায়গা খুঁজল। বৃষ্টির সময় এমনিতেও দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, তার মধ্যে আজকের ভেজাল, এত ভিড়। আবারও বৃষ্টি পড়তে শুরু করল। বাজারে ভিড়। মিষ্টির জামাকাপড় অল্প শুকাতে শুরু করেছে। তাই বৃষ্টি থেকে রক্ষা পেতে সে বাজারের একপাশে পুরনো ছাউনি দেওয়া দোকানটার নিচে আশ্রয় নিল। এখানেও লোকজন, তবে মহিলা আছে বেশ। চারপাশে কোলাহল। রিকশা, মানুষের চিৎকার, বৃষ্টির শব্দে সবকিছু মিশে এক বিশৃঙ্খলা তৈরি করেছে। ভেজা বাতাসে কাঁচা মাছ, শাকসবজির পচা, কাদামাটির গন্ধ ছড়িয়ে আছে। মিষ্টি চোখ মুছে চারদিকে তাকাল। ক্ষীণ ধাক্কা অনুভব করল। এখানেও আরও মানুষ দাঁড়াচ্ছে, আবার তাকে ধাক্কা দিচ্ছে। মিষ্টি আবারও ভিজে গেল, পড়তে পড়তে বেঁচে গেল। একজন লোক ধরল, আস্তে মেয়ে। মিষ্টি চোখ তুলে তাকায়। সর্বপ্রথম চোখে পড়ল বলিষ্ঠ হাত দুটো তাকে ধরেছে। খয়েরি রঙা ঠোঁট বটে, বৃষ্টির জল ঠোঁটের নিচে থাকা তিলে চুইয়ে পড়ছে। কি অদ্ভুত, ছেলেদেরও ঠোঁটের নিচে তিল থাকতে হয় নাকি? মিষ্টি ধাতস্থ হয়ে ছেলেটাকে পর্যবেক্ষণ করল ভালোভাবে। কালচে ভেজা চুলের ফাঁক দিয়ে কপালের রেখাগুলো স্পষ্ট, গভীর, কঠোর হয়ে উঠেছে। জমে থাকা ক্লান্তি ফুটেছে। গায়ের রং গাঢ় শ্যামলা, রোদে পোড়া, কষ্ট ও পরিশ্রমের ছাপ আছে তাতে। লম্বা অনেকখানি। পিঠ সোজা, প্রশস্ত কাঁধ। মুখে গম্ভীর ধারা। মুখের গঠন ধারালো, চোয়াল শক্ত, গাল গা, নাক সরু এবং ঠিকমতো সন্নিবিষ্ট। ভেজা শার্ট গায়ে লেগে আছে, শরীরে হাতা গুটানো। কবজির রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। প্যান্টের নিচের অংশ কাদা লাগা, শার্টটা শরীরে লেগে আছে। তখনই ভেসে এল গুরুগম্ভীর কণ্ঠস্বর, এত বড় হয়েও রাস্তায় লাফালাফি করেন? অদ্ভুত বিষয়, লোকটাকে এত চেনা লাগছে কেন? বৃষ্টিতে ভিজে চুলগুলো একদম কপাল ঢেকে নিয়েছে। মিষ্টির মনে পড়ছে, কিন্তু নামটা মুখে আসছে না। কোথায় আছে না, পেটে আসছে, কিন্তু মুখে আসছে না। এমনই অবস্থা মিষ্টির। তখনই ডেকে উঠল, অহর্নিশ, তাড়াতাড়ি চল। মিষ্টি চমকে তাকাল। তার স্মৃতি কি লোপ পাচ্ছে? সেই মানুষটা। বুকটা ছলাৎ করে উঠল। আপনা-আপনি মুখ থেকে বেরিয়ে এল, অহর্নিশ। অহর্নিশের কানে গেল। দাঁড়িয়ে গেল। ভ্রু কুঁচকে উঠল, হাসল ক্ষীণ। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে নিল। মিষ্টির মুখে মাস্ক থাকায় চিনতে পারল না। বলল, জি। মিষ্টিকে চুপ করে থাকতে দেখে অহর্নিশ বলল, মুখে কি তালা মারলেন? আমার নাম ডাকলেন কেন? মিষ্টি নিজের ভঙ্গিতে উত্তর দিল, নাম না হয় আপনার, শব্দ তো আপনার নয়। অহর্নিশ ভ্রু কুঁচকে যায়, অদ্ভুত উত্তর। হেসে বলে, ভারী মিষ্টি উত্তর তো। তারপর জিজ্ঞেস করে, নাম কি? মিষ্টি। অহর্নিশ বিস্তৃত হাসে, এখানে টক ঝাল মিষ্টির কথা বলছি না। নাম জিজ্ঞেস করছি। মিষ্টিও ঠিক সেভাবে উত্তর দিল, পশ সাজতে চাচ্ছেন? দুঃখিত, আপনি সঠিক জায়গায় অ্যাপ্লাই করেননি। আমি আমার নাম বলেছি। অহর্নিশ মজা পেল। অদ্ভুত তেড়া উত্তর দিচ্ছে মেয়েটা। আশেপাশের মানুষগুলো তাকিয়ে দেখছে। অহর্নিশ তার সঙ্গে থাকা লোকগুলো বলল, আপনারা চলুন, আমি আসছি। বৃষ্টি কমল তখন। মিষ্টি সরল। অহর্নিশ বলল, সাইডে আসো। কোন দুঃখে? অহর্নিশ বলে, কথা বলতাম। কারণ? আমার ইচ্ছে। মিষ্টি ভ্রু উঁচিয়ে বলল, আপনার ইচ্ছের গুষ্টি মারি। কুরিয়ার করে অন্য কোথাও পাঠান। অহর্নিশ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, অথচ হাসছে। মিষ্টির নজরে গেল হাসির নিচের তিলটা।
হাসিতে যেন আরও জবলজবল করে উঠছে। এতটা আকর্ষণীয় লাগছিল। তারপর নিজের নজর সরিয়ে সাইডে এল, কি দরকার? অহর্নিশ প্যান্টের পকেটে হাত গুজল, একটু মিষ্টি টেস্ট ইচ্ছে হচ্ছে। মিষ্টি তীক্ষ্ণ নজরে তাকাল, এ মিষ্টির কড়া স্বাদ সহ্য হবে না, কোষ্ঠকাঠিন্য হবে। অহর্নিশ কাশল একটু। জিজ্ঞেস করল, কোথায় থাকো? বাসায়। বাসা কোথায়? রাস্তার পাশে। রাস্তা কোথায়? বাড়ির পাশে। অহর্নিশ যেন ধৈর্যের শেষ প্রান্তে আছে। নিজেকে সংযত করে শুধায়, রাস্তা ও বাড়ি দুটো কোথায়? আপনার পাছায়। সঙ্গে সঙ্গে মিষ্টি বলল। অহর্নিশ নরমাল। মিষ্টি নিজেকে শুধিয়ে নীল, দুঃখিত, মাথায় হবে। মানুষ মাত্রই ভুল। আমি বলতে চেয়েছি আপনার মাথায় তো এখন এটাই ঘুরছে, তাই না? তারপর থেমে বলল, বাড়ি রাস্তা দুটোই মাটির উপর। অহর্নিশ পিছনে ফল ক্যারেটে লাথি মেরে অধৈর্য গলায় বলল, আরে শাহ। বলতে গিয়ে থেমে গেল। বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ দেখছি। মিষ্টি অল্প হাসে, দুঃখিত, আমি আপনার টিচার নই। মামুলি স্টুডেন্ট, পরীক্ষা নেয়ার প্রশ্নই নেই। অহর্নিশ হেসে ফেল। মাস্কের আড়ালের চেহারাটা দেখার আগ্রহ জাগছে। চমৎকার উত্তর দিচ্ছে। মিষ্টি নিজের ঘড়ি দেখল, যদিও সেটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। তবুও ভাব নিয়ে বলল, ভালো থাকবেন। আমার যাওয়ার সময় হয়েছে। বলে হাঁটতে লাগল। অহর্নিশ বিটবিট করল, ভালো থাকতে দিলে কোথায়? এরপর ডাকল, এই যে টক ঝাল মিষ্টি। মিষ্টি তাকাল। অহর্নিশ সরাসরি বলল, নাম্বার হবে? মিষ্টি বলল, অবশ্যই। অহর্নিশ তৎক্ষণাৎ ফোন বের করল, বলো। মিষ্টি প্রত্যুত্তর করে, 0123455। এসব কি বলছ? মিষ্টি ইনোসেন্ট মুখ করে বলল, ইশ আল্লাহ। দুঃখিত, আমি ভেবেছিলাম আপনি শিক্ষিত। ওই এর সামনেই গার্লস স্কুল, ওখানে টিচারকে বলেন আপনাকে শিখিয়ে দেবে, ওকে? অহর্নিশ হেসে কিছু বলবে, তার আগেই মিষ্টি বলে, থাক থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি মানুষের হেল্প করতে পছন্দ করি। আমার দ্বারা না হয় একজন শিক্ষার আলো আলোকিত হল। বাংলাদেশে একজন শিক্ষিত হল, সৌভাগ্য। চলি। বলে বড় বড় পা ফেলে চলে গেল। অহর্নিশের দৃষ্টি তখনও মেয়েটার দিকে। মেয়েটার গলায় আইডি কার্ড ঝুলানো, তাতে স্পষ্ট মেয়েটা বেরোবির স্টুডেন্ট। অহর্নিশ তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ আগের ঘটনা পর্যবেক্ষণ করতে লাগাল। হঠাৎ কর্কশ শব্দে আশেপাশের নীরবতা যেন বিরক্ত হয়ে পড়ল। রাইমা চটজলদি ব্যাগ থেকে ফোনটা বের করে কানে দিল। অহর্নিশ পানি খেল। গলাটা শুকিয়ে গেছে। রাইমা ফোনটা রেখে ইতস্তত বোধ করল, বলল, সরি অহর্নিশ। আমাকে আর্জেন্ট যেতে হবে। আমার শাশুড়ি মা পড়ে গেছেন। আমি খুব দুঃখিত। বলে দাঁড়াল। অহর্নিশ বলল, আরে না। তুমি কষ্ট করে এসেছ। সমস্যা নেই, যাও। রাইমা আবারও দুঃখ প্রকাশ করল, আই এম সো সরি অহর্নিশ। অহর্নিশ ক্ষীণ হাসল, ইটস ওকে রাইমা। চলো, তোমাকে এগিয়ে দেই। রাইমা নিজেকে ধাতস্থ করে নিল। অহর্নিশ মিষ্টিকে একবার দেখল, ঘুমোচ্ছে। সন্তর্পণে দরজাটা চাপিয়ে বেরোল সে। দুজনে হাঁটছে। রাইমা বলল, আমার কি মনে হয় অহর্নিশ, তুমি ওকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। অহর্নিশ ভ্রু কুঞ্চিত করল, তুমি তো সাইকোলজিস্ট, অন্যকে দেখতে বলছ কেন? রাইমা হাসল ক্ষীণ, আমি সাইকোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এক নয়। যারা মনোবিজ্ঞানের উপর বিএ, এমএ, পিএইচডি করে তাদের সাইকোলজিস্ট বলে, আর যারা এমএমবিবিএস পাশ করে এমডি ডিগ্রির মাধ্যমে হয়, তারা সাইকিয়াট্রিস্ট। আমরা মানসিক চাপ, দুঃখ ইত্যাদি বিষয়ে থেরাপি কাউন্সেলিং দিতে পারব। কিন্তু সাইকিয়াট্রিস্ট ক্ষেত্রে আসলেই মানসিক চাপ নাকি রোগ, তারা শনাক্ত করতে পারবে, ওষুধ দিতে পারবে। আমার মনে হচ্ছে মিষ্টির মানসিক চাপ নয়, বরং মানসিক রোগ আছে। অহর্নিশ ভেতরে ঠোঁটের একাংশ কামড়ে ধরো। রাইমা যাওয়ার আগে বলল, ওর যত্ন নিও। আমি আসি। বলে চলে গেল। অহর্নিশ দীর্ঘশ্বাস ফেল। এদিকে বাড়ি থেকে চেঁচামেচি শব্দ আসছে। অহর্নিশ অস্থির হল, অস্ফুট গলায় বলে, মিষ্টি।